হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের নতুন একটা কোয়েশ্চেন ব্যাংক সলভ লেকচারে স্বাগত জানাচ্ছি। তো ভাইয়া, আমাদের রিসেন্টলি যে রুয়েট প্রিলি পরীক্ষাটা হয়ে গেছে, সেটার আমরা কেমিস্ট্রি পার্টের 30টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, প্রশ্নটা মোটামুটি রুয়েটের বিগত বছরের প্রশ্ন যেরকম হয়েছে সেরকমই হয়েছে, নতুন কিছুটা। তো হ্যাঁ, কিছু প্রশ্ন কিন্তু আউট অফ দ্য বক্স ছিল, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। প্রশ্ন অনেকটা বুয়েট প্রিলির মতোই কিন্তু হয়েছে, সমস্যা নাই। দেখো, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, সর্বোচ্চ আয়নীকরণ বিভব বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কোনটি হবে? আমরা জানি আকার যত বাড়ে বিভব কিন্তু তত কমে, তাই না? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে যতই আমি গ্রুপ নাম্বার 18 উপর থেকে নিচে আসবো, ততই আমাদের কি হবে, আয়নীকরণ শক্তি হচ্ছে কমতে থাকবে, তাই না? আয়নীকরণ বিভবের মানটা কি করবে, কমতে থাকবে। দেখো, এই যে হিলিয়াম সবার উপরে, তারপর হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, আর হচ্ছে রেডন, লাস্টে হচ্ছে অর্গানিসন। যতই উপর থেকে নিচে আসবো আমার আকার বাড়তে থাকবে, সাইজ বাড়তে থাকবে, যার ফলে আয়নীকরণ বিভবের মানটা কমতে থাকবে। ওকে, বুঝতে পারছি? বলছি কি, কোনটার বেশি, সর্বোচ্চ কোনটা হবে? তাহলে নিশ্চয়ই সেটা হিলিয়াম হবে। তাহলে উত্তর হবে হচ্ছে হিলিয়াম। বুঝতে পারলাম? চলো আগাই। আচ্ছা, নিম্নের আয়নিক যৌগসমূহের মধ্যে সমযোজী চরিত্র কিভাবে বৃদ্ধি পায়, তাই না? এখানে কি কি দেওয়া আছে? সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো, এটার মধ্যে একটা কমন আয়ন আছে, তাই না? এগুলোর মধ্যে কিন্তু একটা কমন আমি দেখতে পারতেছি, সেটা কি? এই যে ক্লোরাইড পার্টটা বাদ দিয়ে দাও, তাহলে এখানে থাকে হচ্ছে সোডিয়াম ক্যাটায়ন, ম্যাগনেসিয়াম, আর হচ্ছে অ্যালুমিনিয়াম। আচ্ছা, এখন যদি একটু চিন্তা করে দেখি ভাইয়া, খেয়াল করো, যখন আমরা প্রথম নিয়মটা পড়ছিলাম, প্রথম নিয়মটা কি দেখছিলাম? চার্জের নিয়ম, তাই না? ফাজানের পোলার আয়ন নিয়মের কথা বলতেছি। তো ক্যাটায়নের ক্ষেত্রে যত বেশি চার্জ হয় তার পোলার আয়ন কিন্তু তত বেশি হয়। যত বেশি পোলার আয়ন তত বেশি সমযোজী ওই যৌগটা হবে। তাহলে দেখো, এখানে হচ্ছে +1 +2 +3, নিশ্চয়ই এইটার চার্জ সবচেয়ে বেশি, তাহলে এটার মধ্যে পোলার আয়ন সবচেয়ে বেশি, তারপর এইটা, তারপর এইটা। তাহলে সমযোজী বৈশিষ্ট্য কোনটা সবচেয়ে বেশি থাকবে? এটা সবচেয়ে বেশি থাকবে, তাই না? তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ওকে, তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন এ। ইজ ইট ক্লিয়ার? চলো আগাই। আচ্ছা, নিচের কোন দ্রবণটি দ্বারা ফেরিক আয়ন, Fe3+ মানে ফেরিক আয়ন তুমি শনাক্ত করতে পারবা? আচ্ছা, এখানে বিভিন্ন দ্রবণ দেওয়া আছে, খেয়াল করে দেখো। উত্তর হচ্ছে আমাদের, চিন্তা করো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, আর লাস্টে হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড। বুঝতে পারলাম? আচ্ছা, সো এইগুলোর মধ্যে মেইনলি আমরা কি ব্যবহার করি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ব্যবহার করি। ঠিক আছে, কিভাবে ব্যবহার করি দেখো। ধরো তোমার দ্রবণে কি দেওয়া আছে? ফেরিক সালফেট বা ফেরিক নাইট্রেট, কিছু একটা দ্রবণ তুমি নিছো, তার সাথে তুমি কি করলা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করালা। আচ্ছা, এই রিঅ্যাকশনে কি তৈরি হচ্ছে দেখো, খুব সুন্দরভাবে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে। এই প্লাসটা এসে এই প্লাসকে রিপ্লেস করে দিবে, রিপ্লেস করে তৈরি করবে হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি বর্ণের অধক্ষেপ। আর এখানে আমাদের অ্যামোনিয়াম আয়ন তৈরি হচ্ছে, ওটা ডাজন্ট ম্যাটার আসলে। বুঝতে পারছো? তাহলে উত্তর হচ্ছে অপশন এ। চলো আগাই। 298 মানে হচ্ছে কি 25 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এই তাপমাত্রার পানির আয়নিক গুণফলের মান কত? কেডব্লিউ এর মানটা জানতে চাওয়া হয়েছে। সেই কেডব্লিউ এর মানটা আসবে হচ্ছে 10⁻⁻14, কোনো একক দিবা না, হ্যাঁ? 10⁻⁻14। যখন বাষ্পীভবন একটি প্রেসার কুকারে সুরক্ষা ভালভের মধ্যে দিয়ে একটি সূক্ষ্ম ছিদ্রপথে বেরিয়ে যেতে হয়, তখন সেই প্রক্রিয়ার নাম কি? দেখো, কেমিস্ট্রি ভাষায় কিন্তু এই প্রক্রিয়াকে আমরা কি বলি জানো? নিঃসরণ, তাই না? নিঃসরণ, রাইট? আর যদি ইংলিশে বলি, এটাকে আমরা কি বলতে পারি? ইফিউশন। ইফিউশন, হ্যাঁ। আচ্ছা, বাট প্রচলিত টার্মে এই জিনিসটাকে বলা হয় থ্রটলিং। বুঝতে পারছো? থ্রটলিং। ওকে, তুমি যদি চেষ্টা করো যে এটা তো আসলে আমাদের বইয়ে নাই, তাই না? থ্রটলিং তো কোনো বইই নাই। যদি আমরা একটু এক্সক্লুশন মেথডটা অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে কি আসে দেখো, অ্যাডায়াবেটিক। হ্যাঁ, ডায়াবেটিক মানে হচ্ছে রুদ্ধতাপীয়, অ্যাডায়াবেটিক মানে হচ্ছে অরুদ্ধতাপীয়, এরকমই তো হয় বিষয়টা।
চিন্তা করে এখানে কিন্তু রুদ্ধ তাপের কোনো বিষয় নেই, রাইট? তারপর দেখো আইসোথার্মাল মানে সমতাপীয়, তাপমাত্রা নিশ্চয়ই পরিবর্তন হচ্ছে, আমি গরম করতেছি, তাই না? কনস্ট্যান্ট প্রেসার মানে কি সমচাপীয়, চাপেরও তো বিষয়টা নাই, আমি সরু ছিদ্র পথ দিয়ে বের করতেছি, তাহলে নিশ্চয়ই চাপের তারতম্য আছে, নিঃসরণ নিশ্চয়ই চাপের তারতম্যের কারণে হয়, তাই না? আচ্ছা, লিচিংও তো ওরা পড়ে নেই কোথাও, তাই না? এটা মেনলি চামড়ার সাথে জড়িত হতে পারে। সেই জন্য এক্সক্লুশন মেথড অনুযায়ী আমরা কিন্তু থ্রটলিংটাকে উত্তর চিন্তা করতে পারি। যদি একটু টাফ হয়ে যায়, পরেরটা দেখি, নিচের কোনটি কিটোনের ফাংশনাল গ্রুপ সি ডাবল বন্ড ও? এইটা হচ্ছে আমাদের সেই কিটোনের সাধারণ সংকেত, তাহলে সিও হচ্ছে তার ফাংশনাল গ্রুপ, তাই না? OH হচ্ছে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ, সি ডাবল হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ, CHO এটা হচ্ছে অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ, আর COO এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের লবণের ফাংশনাল গ্রুপ, সোডিয়াম লবণ আর কি। কপার অ্যাসিটাইলাইট বা কপার অ্যাসিটিলাইট, এটার বর্ণ কিরকম হবে? খুব ভালো কথা, এটা কোত্থেকে পাইছি জানো? এটা মেনলি অ্যালকাইন 1 এর অধক্ষেপের বর্ণ ওই টপিকটা থেকে চলে আসছে। দেখো আমি যদি চিন্তা করি, এখানে আমাদের কি আছে, অ্যালকাইন 1 আছে, ধরো ইথাইন, ইথাইনের সাথে আমি কি করলাম, ইথাইনের সাথে হচ্ছে আমরা ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড, হ্যাঁ, ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড, এই আয়নটার সাথে বা এই উপাদানটার সাথে মিললে রিয়াকশনটা হয়। ঠিক আছে, এই উপাদানটা কোত্থেকে আসলো বলো তো? তুমি বলতে পারো এটা কোত্থেকে আসছে? মেইনলি তোমাদের বইয়ে লেখা আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবীভূত বা অ্যামোনিয়ার জলীয় দ্রবণে দ্রবীভূত কিউপ্রাস ক্লোরাইডের দ্রবণ, তুমি চিন্তা করতে পারো এরকম। সেখানে মেইনলি আলটিমেটলি বিক্রিয়া করে এরকম একটা উপাদান তৈরি হয়, এরকম একটা জটিল আয়ন তৈরি হয়, এরা হচ্ছে আলটিমেটলি এখানে রিয়াকশন করে। দেখো এখানে যেহেতু একটা ধাতব উপাদান আমি দেখতে পারতেছি, এই ধাতব উপাদান কি করবে, এই হাইড্রোজেন গুলোকে রিপ্লেস করে দিবে। হ্যাঁ, যতগুলো আমাদের বলতে পারো যে sp কার্বনের সাথে হাইড্রোজেন থাকে, একটা থাকলে একটা, দুইটা থাকলে দুইটা, এখানে যেহেতু আমি দুইটা পাচ্ছি, সো দুইটাকে সে রিপ্লেস করবে। ওকে, আর এখানে কি হয়, একটা অ্যামোনিয়া অণু হচ্ছে গ্যাস তৈরি করে, আরেকটা অ্যামোনিয়া অণু হচ্ছে লবণ তৈরি করে। ওকে, তাহলে একটু বিষয়কে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তো দেখো মেইনলি আমাদের জানতে হবে হচ্ছে এই পার্টটা। হ্যাঁ, এই দেখো আমাদের মেইনলি দরকার হচ্ছে এই অংশটা, এইটার কালার কি হবে, এইটার কালার হবে হচ্ছে মেইনলি লাল। ওকে, এটার কালার কিন্তু লাল, রেড, বুঝতে পারলাম? তাহলে বর্ণ কি হবে, লাল। আশা করি এটা ক্লিয়ার। চল আগাই। এরপর কি বলছে, কোন শ্রেণীর আয়নে 3+ জারণ সংখ্যার পরমাণু? আচ্ছা, তার মানে এখানে মেইনলি জারণ সংখ্যাগুলোকে ক্যালকুলেট করতে হবে। খেয়াল করে দেখো, এখানে যদি আমি ক্যালকুলেট করতে যাই, অক্সিজেন হচ্ছে -2, তাহলে 4 দুগুণ হচ্ছে 8, তাই না? তাহলে x - 8 = -3, রাইট? তাহলে x এর মান কত আসবে, 5, তো +5 আসে, হলো না তো বিষয়টা? আমার লাগবে কি +3, তাহলে এটা হবে না। H2O3 2-, এখানে চিন্তা করে দেখো, এটা কিন্তু একটা ব্যতিক্রম ছিল, তাই না? হিসাব করলে কিন্তু আমাদের কত আসে বলতো, 3 দুগুণে 6, 6 4 2+ আসে, তাই তো? এখানে x এর মান আসে হচ্ছে 2+, বাট আমরা জানি এখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে, তাই না? রাইট, +4 - 2। আচ্ছা, যাই হোক, তাও কিন্তু মিললো না, বাদ। এটা দেখি একটু, এখানে কত আসে দেখো, ধরলাম এটা x, 2 দুগুণে হচ্ছে 4 -1, তার মানে দেখো এটা কত আসবে, +3 আসবে, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হয়, তাই না? এটাই কিন্তু আমাদের সেই +3। বাকিগুলো দেখতে পারো, 2 দুগুণে 4, 4 আর 1 5, +5, 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে 7, +7। বুঝতে পারছো, কোনোটাই কিন্তু মিলবে না, উত্তর হবে অপশন সি। পরে দেখি কি বলছে, এখানে দেখো একটা অঙ্ক চলে আসছে, তাই না? কি বলছে যে 5 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ 60 মিনিট ধরে আমি চালনা করলাম কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে, তড়িৎ দ্বারে কি পরিমাণ কপার সঞ্চিত হবে, তাই না? W মানটা বের করতে বলছে। সো ফর্মুলা বসাই, W = MIT/EF, তাই তো? এম এর মানটা কি বলতো, যা জমা হচ্ছে তার মোলার ভর, হ্যাঁ, 1 মোলের ভর। কপার জমা হচ্ছে, সো 63.5। হ্যাঁ, আয়ের মান কত দেখো, 5 অ্যাম্পিয়ার, তাই তো? আয়ের মান কিন্তু দেখো 5 অ্যাম্পিয়ার, তার মানে 5। টি এর মানটা দেখো 60 মিনিট, তার মানে কি আসবে, 60 গুণ 60 মানে 3600। আচ্ছা, গেল। ই এর মান কত বলতো, কপার 2+ অবস্থায় আছে, তাই না? তাহলে 2+ থেকে 0 হইতে হবে, ই এর মান 2, আর এটা হচ্ছে 96500, এটা তো আমরা আসলে জানি, তাই না? এটা করলে আমাদের উত্তর বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আসো আমরা একটু দেখি কিভাবে এটা ক্যালকুলেট করা যায়।
63.5 multiplied by 5 multiplied by 3600 296500 5.92 ওকে এটা উত্তর কত আসবে 5.992 তাই না 92 এত গ্রাম কোথাও কি আছে দেখো এই যে অপশন এ এটাই তাহলে আমাদের উত্তর ওকে আশা করি এটা আমাদের ক্লিয়ার চলো তাহলে আমরা আগাই আচ্ছা কি বলছো দেখো কোন একটি উপাদানের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এরকম ওকে বলছে এটা কোথায় অবস্থান করতেছে প্রথমে দেখি আমরা পর্যায়গুলোকে ফিক্স করার চেষ্টা করি সর্বশেষ কক্ষপথ বা শক্তি স্তরই হচ্ছে তার পর্যায় সংখ্যা সেটা হচ্ছে 4 নাম্বারটা তাই না তাহলে এখানে যেখানে 4 আছে সেগুলো উত্তর হইতে পারে বাকিগুলো কিন্তু ভুল আচ্ছা তারপর দেখার চেষ্টা করি যেহেতু এখানে শেষ ইলেকট্রন কোথায় গেছে বলো তো 4s এ কি গেছে না আউটবাউন্ড নীতি অনুযায়ী 3p এর পর গেছে হচ্ছে 4s এ 4s এর পর আসলে হচ্ছে 3d তে শেষ ইলেকট্রন গেল কোথায় 3d তে তাহলে এটা কিন্তু এই ফরম্যাটে আমরা কি করব ইলেকট্রন গুলে গ্রুপ সংখ্যা বের করব হ্যাঁ এই ফরম্যাটে যে d তে গেল সেই d এর ইলেকট্রন সংখ্যা প্লাস তার পরের শক্তি স্তরের s এর ইলেকট্রন সংখ্যা হ্যাঁ সাথেরটা না কিন্তু 3d মানে কিন্তু 3s নিব না 4s টা নিতে হবে পরেরটা নিতে হবে তাহলে দেখো 3d তে আছে 5টা ইলেকট্রন আর 4s আছে হচ্ছে একটা ইলেকট্রন রাইট তাই না তাহলে আমরা যদি নরমাল মেথডে যাইতাম তাহলে এটা কত নম্বর গ্রুপে আসতো 6 নম্বর গ্রুপে আসতো বাট আমাদের সেরকম কিছু নাই এ বি উপশ্রেণী দেওয়া আচ্ছা মনে রাখতে হবে এস এবং পি হচ্ছে এ উপশ্রেণীতে এই কথাটা তোমরা একটু মনে রাখো তোমাদের বই কিন্তু নাই তাহলে আমি যদি এখানে উপশ্রেণী চিন্তা করি যদি উপশ্রেণী চিন্তা করি তাহলে কিরকম হয় দেখো তো বিষয়টা এ উপশ্রেণী কারা হয় যাদের শেষ ইলেকট্রন হচ্ছে এস এ যায় এবং পি তে যায় তাই না এস এবং পি ব্লক আর বি উপশ্রেণী কারা হয় যাদের শেষ ইলেকট্রন হচ্ছে ডি তে যায় এবং এফ এ আসে রাইট এরকম বিষয়টা বুঝতে পারছি তো আচ্ছা তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারতেছি যেহেতু শেষ ইলেকট্রনটা আমাদের ডি তে আসলো তার মানে এটা নিশ্চয়ই বি উপশ্রেণী হবে তাই না তাহলে এটা কিন্তু বাদ গেল এখন এগুলোর মধ্যে কোথায় যাবে বলতো মেইনলি আমরা কি করব এখানে আমরা ইলেকট্রন কাউন্ট করে দেখবো তাই না দেখো ডি এর মধ্যে 5টা এস এর মধ্যে একটা 5 আর কত আসে 6 তাই না তাহলে এখানে গ্রুপ নাম্বার কত আসবে বলতো 6b বুঝতে পারলাম আশা করি এটা ক্লিয়ার চলো তাহলে আমরা আগাই পরবর্তী কি বলছে দেখি নিচের যৌগগুলোর মধ্যে কোনটি জটিল যৌগ তাই না আমি একটা জিনিস মনে রাখতাম থার্ড ব্র্যাকেট থাকা মানেই জটিল যৌগ তাই না সবসময় কিন্তু এটা মিলবে না বাট এই ক্ষেত্রে দেখো মিলে যাচ্ছে যেমন এটা তো একটা এটা কি বলতো অ্যাসিড ক্লোরাইড তাই না আর এটা কি একটা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এটা হচ্ছে অ্যানহাইড্রাইড এটা হচ্ছে এস্টার এগুলো তো কোনোটাই জটিল যৌগ না একমাত্র এই যে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড এইটা হচ্ছে একটা জটিল যৌগ রাইট এইটাই কিন্তু আমাদের কি আসবে উত্তর আসবে ঠিক আছে আচ্ছা চলো তাহলে আমরা সামনে আগাই আচ্ছা এখানে কি বলছে কোন সমীকরণের ক্ষেত্রে কেপিকেসির মান 1 নয় 1 কখন হয় বলতো যখন আমাদের ফর্মুলার মধ্যে যদি আমি খেয়াল করে দেখি কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন যখন এই ফর্মুলায় ডেল এন এর মানটা 0 হয়ে যায় 0 হয়ে গেলে আরটি টু দি পাওয়ার 0 মানে 1 তখন কিন্তু কেপি ইকুয়াল টু কেসি চলে আসে আমাকে বলছি কি 1 হবে না তার মানে ডেল এন এর মানটা কিন্তু 0 হইতে পারবে না 0 ছাড়া যে কোনো সংখ্যা হইতে পারে 0 কখন হয় বলতো ডেল এন মানে তো উৎপাদ মাইনাস বিক্রিয়ক তাই না তার মানে উৎপাদের মোল সংখ্যা যদি বিক্রিয়কের মোল সংখ্যা সমান হয় তাহলে কাটাকাটি গিয়ে কিন্তু 0 হয়ে যায় সেটা আমি করতে পারবো না দেখার চেষ্টা করি অবশ্যই মনে রাখবো এখানে কিন্তু সব উপাদান গ্যাসীয় হওয়া দরকার সলিড বা লিকুইড এগুলো আমরা কাউন্ট করবো না দেখো এখানে সবাই গ্যাসীয় আছে ওটা কোনো প্যারা নাই তো এখন আমরা দেখবো জাস্ট কোথায় ডেল এন এর মানটা 0 হচ্ছে না দেখি এখানে বাম দিকে এটা 1 মোল এটা 1 মোল তার মানে 2 মোল আছে এটাও কিন্তু দেখো 2 মোল আছে তার মানে এটা উত্তর হবে না এখানে 2 মোল এখানে দেখো একে একে 2 মোল উত্তর হবে না 2 মোল হবে না এটা আছে 1 মোল আর এটার কত মোল আছে দেখো 2 মোল ডাবল হয়ে গেছে তার মানে এটা কিন্তু উত্তর হবে হ্যাঁ এটাও কিন্তু হবে না আর কি তাহলে উত্তর হচ্ছে অপশন ডি সহজভাবে চিন্তা করলে উত্তর বের হয়ে যায় আদর্শ গ্যাসগুলোর অণুগুলোর গড় গতিশক্তি গড় গতিশক্তি হচ্ছে কত হইতে পারে খেয়াল করে দেখো আমরা কিন্তু গতিশক্তি নির্ণয় বেশ কিছু একটাই ফর্মুলা শিখছিলাম তাই না হ্যাঁ আমরা যদি তুমি চিন্তা করো যে বেগ নির্ণয় আমরা 3টা ফর্মুলা হয়তো দেখছিলাম বাট গতিশক্তি নির্ণয় জাস্ট একটা ফর্মুলা কিন্তু আমরা দেখছিলাম সেটা কি ইকুয়াল টু 3/2 nRT তাই না 3/2 nRT তাহলে চিন্তা করে দেখো ভাই আমি যদি পরিমাণটাকে নির্দিষ্ট করে দেই তাহলে দেখো nটা কিন্তু কনস্ট্যান্ট
আর 3/2 টা আগে থেকে কনস্ট্যান্ট, আর তো আগে থেকে কনস্ট্যান্ট। তার মানে বিষয়টা কিরকম আসবে, ই কে সমানুপাতিক টি, অর্থাৎ কেলভিন স্কেলের তাপমাত্রারই মেইনলি সমানুপাতিক হবে হচ্ছে গতিশক্তি। ওকে, বুঝতে পারছি? ঠিক আছে, আশা করি এটা আমরা বুঝলাম। তাহলে এটা কি হবে বলতো, এটা হবে হচ্ছে মেইনলি কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট কেমনে হইলো, সমানুপাতিক বলতেছিলাম না? হ্যাঁ, সমানুপাতিক তো বলতেছিলাম, তাহলে এটা কেন কনস্ট্যান্ট আসলো? কারণ চিন্তা করে দেখো, তুমি যদি প্রশ্নের ভাষাটা খেয়াল করো, এখানে কিন্তু তাপমাত্রা পরিবর্তনের কোনো কথা বলে নাই। তাই যদি তাপমাত্রা ফিক্স করে রাখি, তাহলে আমি পদার্থ যত বাড়াই বা কমাই, যে কটাই কণা নিয়ে আমি কাজ করি না কেন, সব ক্ষেত্রে কিন্তু আমি কি পাবো, সমান পরিমাণে গতিশক্তি পাবো। হ্যাঁ, বিষয়টা এরকম, বুঝছো তো? মানে গড় যদি হিসাব করি, এক একটা কণা যদি হিসাব করি, সমান পরিমাণই পাবো, যত বেশি হোক যত কম হোক। এই জন্য উত্তর হচ্ছে অপশন বি। পরে কি বলছে দেখি, জুস সংরক্ষণের নিচে কোন প্রিজারভেটিভটা ব্যবহার করা হয়? এটা হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5, সেখানে পড়াশোনাটা। সেখানে আমাদের খুব সুন্দর করে সোডিয়াম বেনজয়েটের কথাটা লেখাই আছে, সো এটাই আমাদের উত্তর হবে। বাকি ব্যবহারগুলো দেখতে পারি, ভিনেগার কোথায় ব্যবহার করা হয়, আচা তৈরিতে ব্যবহার করা হয়, তাই না? ফরমালিন দিয়ে কিন্তু আমরা কি করি, মাছ মাংসটা কিছু সময় হচ্ছে আগে হচ্ছে কি করা হতো, প্রিজার্ভ করা হতো, এখন কিন্তু সেটা নিষিদ্ধ, রাইট? বাকিগুলো দেখতে পারো আর কি, বাট উত্তর হচ্ছে সোডিয়াম বেনজয়েট। আচ্ছা, C4H8 এটা কার সাথে মিলে গেল, CnH2n। বলছে কি এটার মধ্যে কতগুলো আইসোমার হওয়া সম্ভব, আমাদের সব কম্বিনেশনই চিন্তা করতে হবে। আচ্ছা, দেখার চেষ্টা করি। ধরো আমরা একটা একটা করে দেখি। ধরো আমরা কি করলাম, প্রথমে 4টা কার্বন নিয়ে চিন্তা করলাম, এবং সেখানে একটা ডাবল বন্ড আছে, তাই না? কারণ এটা কার সাথে মিললো, অ্যালকিনের সাথে মিললো, তাই না? বাকি হাতে হাইড্রোজেন, সেটা তোমরা বুঝবে আসলে। 4টা কার্বন একটা সমান, ওকে। এমনও হইতে পারে, তাই না? এমনও কিন্তু হইতে পারে, ঠিক আছে, 4টা কার্বন আছে। আচ্ছা, সবই বুঝলাম, এরকম দুইটা হইলো। আর তো আমাদের অ্যালকিন হওয়া সম্ভব না, সম্ভব কি? আর কিন্তু সম্ভব না। এবার আমরা দেখি চাকরিক যৌগ, দেখি তো চাকরিক যৌগ তো হওয়া সম্ভব, তাই না? চিন্তা করে দেখো, চাকরিক যৌগ কিন্তু হওয়া সম্ভব, এরকম একটা সমাণু আর এরকম একটা সমাণু। আমি শুধু কার্বন দিয়ে দেখাইলাম, তুমি হাইড্রোজেন দিয়ে মিল করে নিতে পারো। তাহলে কতগুলো হলে বলো, 1 2 3 4, তাহলে উত্তর হচ্ছে 4। চলো আগাই। নিম্নের কোনটি সিলভার নাইট্রেটে অ্যামোনিয়াকেল মানে অ্যামোনিয়া মিশ্রিত দ্রবণের অদক্ষেপ দেয় না, কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বিবর্ণ করে? দেখো, সিলভার নাইট্রেটের অ্যামোনিয়াকেল দ্রবণ, এখানে মিলে কি তৈরি হয় জানো, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। কোথায় পড়ছিলাম, অ্যালকাইন 1 এর শনাক্তকরণ বিক্রিয়া কিন্তু আমরা পড়ছিলাম, তাই তো? ডাইঅ্যামিন কিউ প্লাস ক্লোরাইড, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। ওকে, তার মানে বুঝতেই পারতেছি কারা হচ্ছে ওর সাথে বিক্রিয়া করে অদক্ষেপ তৈরি করবে বলতো? কারা এরকম হয়, যারা হচ্ছে অ্যালকাইন 1, বুঝতে পারছি কি? তাহলে যারা হচ্ছে অ্যালকাইন 1, তারা হচ্ছে এখানে এরকম ভাবে রিয়াকশনটা করবে, ঠিক আছে? বাট বলছি কি অদক্ষেপ দেয় না, তার মানে অ্যালকাইন 1 হওয়া যাবে না। দেখো তো, ইথেন একটা অ্যালকাইন 1, তাই না? দেখো তো ইথেন কিভাবে অ্যালকাইন 1, দেখছো যে প্রথম কার্বনে কিন্তু তার ট্রিপল বন্ড। আচ্ছা, তারপর দেখো প্রোপাইনও কিন্তু অ্যালকাইন 1, তুমি দেখো তো এটা কিভাবে অ্যালকাইন 1 হয়, এই দেখো প্রথম কার্বনে ট্রিপল বন্ড, রাইট? বাকি অপশনগুলো দেখার চেষ্টা করি। তাহলে আমরা হচ্ছে অ্যালকাইন গুলোকে আগেই এলিমিনেট করে দিলাম, কারণ অ্যালকাইন গুলো হচ্ছে এই টেস্টটা দিবে, বাট বলছে কি সে হচ্ছে এরকম কোনো টেস্ট দেয় না, এরকম কোনো পদক্ষেপ তৈরি করে না। তাহলে এই অপশনগুলো আগে থেকেই বাদ থাকলো। কি দেখো, এখানে অ্যালকেন থাকলো দুইটা, ইথেন এবং মিথেন। দেখো তো ভাইয়া, ইথেন মিথেন এই পদক্ষেপ দেয় না, কথা ঠিক আছে, বাট তারা কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটার সাথে কোনো রিয়াকশন করে না, এটাকেও কিন্তু বিবর্ণ করে না। তাহলে এই অ্যালকেন গুলাও বাদ থাকলো। মাত্র অপশন সি, ইথিলিন যেই কথা, ইথিন একই কথা ভাই, বুঝছো? এবং সেটা কিন্তু এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বিবর্ণ করে, এটা কালারটাকে নষ্ট করে ফেলে, তাই না? গোলাপি বর্ণকে দ্রবীভূত করে ফেলে, তাই না? যে গ্লাইকোল যৌগ তৈরি করে, তোমাদের কথা কি মনে আছে? ওইটাই আমাদের উত্তর হবে। তাহলে খুব ভালো প্রশ্ন। চলো আগাই। 50 ml পানিকে বিশ্লেষণ করে এত মিলিগ্রাম আর্সেনিক পাওয়া যায়, এখন বলছি কি এটা ঘনমাত্রা কত ppm হবে। তো মনে রাখবো আমরা ppm এ ঘনমাত্রা। দেখো 1 ppm মানে কি বলতো, 1 মিলিগ্রাম পার লিটার। হ্যাঁ, তার মানে ppm যে কথা, মিলিগ্রাম পার লিটার কিন্তু একই কথা। তাহলে আমি যদি মিলিগ্রামে ভরটা নেই, সেটা আয়তনটাকে যদি আমি লিটারে চিন্তা করি, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যায়। ওকে, তাহলে দেখো এখানে আমাদের ভরটা কত আছে, তাহলে মানে এটা তুমি W/V চিন্তা করতে পারো। ভরটা হচ্ছে 0.025। হ্যাঁ, এত কি আসলো বলতো, মিলিগ্রাম আসলো। আচ্ছা, আয়তনটা কি বলো, 50 ml। এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমাদের লিটারে মানটা চলে আসে। ওকে, আচ্ছা
এখন তুমি যদি এখানে হিসাবটা করো তাহলে কিন্তু তোমার উত্তর চলে আসে, তাই না? আচ্ছা দেখি তো আমরা হাতে হাতে ক্যালকুলেট করতে পারি কিনা, যদিও ক্যালকুলেটর অ্যালাউড ছিল, তাও দেখি আমরা পারি কিনা। 1 2 3 তো উপর আসবে হচ্ছে 25 ইন্টু 10⁻³ নিচে তো আসলো আমাদের 50 এত ppm, তাই না? ppm কিন্তু এখানে হয়ে গেছে, তাই না? দেখো ppm কিন্তু এখানে হয়ে গেছে, রাইট? দেখো এটা কাটাকাটি গেল, 25/50 মানে হচ্ছে 0.5। সো এটা কিন্তু আমরা হাতে হাতে করতে পারলাম, ঢাবি স্ট্যান্ডার্ড প্রশ্ন। তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন বি। চলো তাহলে আমরা আগাই। আচ্ছা, ক্ষারকীয় বাফার দ্রবণ কোনটি? আমরা জানি বাফার দ্রবণের ক্ষেত্রে কি হয়, একটা দুর্বল কম্পোনেন্ট লাগে, সাথে তার অনুবন্ধী পার্টটাও লাগে, তাই না? অথবা সেটাকে আমরা তার লবণ চিন্তা করতে পারি। সো অ্যাসিডিক বাফারে কি হয় বা অম্লীয় বাফারে কি হয়, আমরা দুর্বল অ্যাসিড চিন্তা করি, সাথে তার লবণ। এবং ক্ষারকীয় বাফারে কি হবে, আমরা এখানে চিন্তা করবো একটা দুর্বল ক্ষার থাকবে বা দুর্বল ক্ষারক থাকবে, দুর্বল ক্ষারক থাকবে, সাথে তার লবণ থাকবে। ওকে, সাথে তার একটা লবণ থাকবে। দেখার চেষ্টা করি দুর্বল ক্ষারক কোথায় আছে। এখানে তো অ্যাসিড আছে বাদ, এগুলো তো আমাদের অ্যাসিড কম্পোনেন্ট, এগুলো বাদ। তারপর দেখো এখানে কিন্তু দুর্বল ক্ষারকটা আছে, তাই না? তারপর দেখো এখানে কিন্তু সবল সবল বাদ, এখানেও দেখো দুর্বল ক্ষারকটা আছে। তার মানে দুর্বল ক্ষারক কিন্তু দুই জায়গায় আছে। এখন আমাকে প্রশ্ন হচ্ছে কি, কোথায় তার লবণ আছে? দেখো তো আমি এখানে ওইটা সরায় এখানে ক্লোরাইড আনলাম, তাহলে লবণ তৈরি করে ফেললাম না? নিশ্চয়টা লবণ। এটা তো আরেকটা দুর্বল অ্যাসিড, দুইটাই দুর্বল হইতে পারবে না, একটা হবে দুর্বল, সাথে থাকবে তার লবণ। তাহলে উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে, এগুলো সহজ প্রশ্ন ছিল। একটি নির্দিষ্ট তাপমাত্রায় PbBr2 এই যৌগের আণবিক দ্রাব্যতা এরকম মান দেওয়া আছে, বলছে কি KSP কত আসবে। তাহলে দেখি আগে PbBr2 কিভাবে ভাঙে। ভাঙাটা নিশ্চয়ই বুঝতে পারতেছি। এখানে লেডের যোজনী হচ্ছে 2+, আর এখানে কি আছে, দুইটা ব্রোমাইড আয়ন আছে। খুব সিম্পল জিনিস, ঠিক আছে? চিন্তা করে দেখো, এটা যত মোল এটা ঠিক তত মোল। সো এই যৌগের দ্রাব্যতা যদি হয় S, তাহলে এটা কত আসবে? এটাও কিন্তু এসি আসবে, এটা তার ডাবল, তার মানে 2S, রাইট? তাহলে আমি যদি KSP চিন্তা করি তাহলে কি আসবে দেখো, এখানে আসে হচ্ছে লেড, আর এখানে কি আসে, মানে আমি ঘনমাত্রা নিব, সবগুলোকে তার পাওয়ারে নিয়ে যাব। বুঝতে পারছি? তো এটা S, এটা কি 2S, S, আর এটা হচ্ছে 2S, বাট মাথায় কিন্তু স্কোয়ার আছে। তাহলে এটা কত আসবে? 4S³। বুঝতে পারলাম? 4S³। জাস্ট দেখো আমাদের কিন্তু S এর মানটা অলরেডি দেওয়াই আছে, আমি S এর মানটাকে জাস্ট এখানে বসাই দিব। ঠিক আছে, S এর মানটাকে যদি বসাই দিই তাহলে কিন্তু আমি উত্তর এখানে পেয়ে যাব। ঠিক আছে, লাস্ট আমরা বসাই দেওয়ার চেষ্টা করি। 4S³ না, তাহলে 2.17 10⁻³ এটা কিউব। ওকে, ঠিক আছে, তাহলে গেল কত আসে? 4.08 10⁻⁸। 4.087 10⁻⁸, হ্যাঁ, এত। ঠিক আছে, একক দিবা না। আচ্ছা, অপশন ই হচ্ছে তাহলে আমাদের সঠিক উত্তর। ওকে, আশা করি এটা আমাদের ক্লিয়ার। ঠিক আছে, সামনে আগাই। পরে কি বলছে দেখো, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর নাম কি? এটা হয়তো আমরা অনেকেই পারি নাই, কারণ এগুলো আমাদের বইয়ে নাই। দেখো, মনে রাখবো যে দ্বিতীয় পর্যায় এই মৌলগুলোকে আমরা কি বলি জানো? এটাকে মেইনলি বলা হয় ব্রিজ এলিমেন্টস। হ্যাঁ, ব্রিজ এলিমেন্টস। তৃতীয় পর্যায় এটাকে মেইনলি বলা হয় তোমার টিপিক্যাল এলিমেন্টস। টিপিক্যাল এলিমেন্টস। আর SO3 ব্লকভুক্ত মৌল, হ্যাঁ, এদেরকে আমরা মেইনলি কি বলি জানো? নরমাল এলিমেন্টস। এগুলো একটু মাথায় রাখি, অপর নামগুলো, তাহলে কিন্তু হচ্ছে, তাই না? আচ্ছা, ব্রিজ কেন বলতেছি? কারণ পর্যায় 1কে পর্যায় 3 এর সাথে আমরা লিঙ্ক করতেছি, বা পরবর্তী পর্যায়গুলোর সাথে। টিপিক্যাল কেন বলতেছি? কারণ এই যে তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে, যেমন ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এগুলো আমরা বেশি বেশি ব্যবহার করে থাকি, তাই না? এই মৌলগুলাই সবচেয়ে বেশি পরিচিত, এই জন্য টিপিক্যাল বলতেছি। আর S এবং P কে আমরা কি বলতেছি? নরমাল এলিমেন্টস বা আদর্শ বা প্রতিনিধি মৌল বলি, তাই না, আমাদের বই কথা মতে। কারণ এরা কি, এরা হচ্ছে আউপাও নীতি, পলিবর্জন নীতি, আর বলতে পারে যে ইলেকট্রন বিন্যাসের যে হুন নীতি, এগুলো হচ্ছে ভালো করে ফলো করে। সো আমাদের জানতে চাওয়া হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, উত্তর হবে ব্রিজ এলিমেন্টস। হ্যাঁ, একটু মনে রাখতে হবে, এগুলো একটু তোমরা নোট করে নাও।
পরে কি বলছে, ইডিটিএ পদ্ধতিতে পানির ক্ষরতা নির্ণয়ের সময় পিএইচ এর মান কত রাখতে হয়, এটাও কিন্তু হাজারী স্যারের বই ইনফরমেশন না। এখানে মনে রাখতে হবে পিএইচ এর মানটা হয় হচ্ছে 7.5 থেকে 8। 8 মানটাই সবচেয়ে বেশি লজিক্যাল। যদি অপশনে 8 নাই তাহলে কাছাকাছি দেখাবা 7, এটা আমাদের উত্তর গেল। হ্যাঁ, আচ্ছা, এটা তোমরা দেখবা তোমাদের সোর্সের উপর ডিপেন্ড করে। কোন কোন জায়গায় হচ্ছে আমি দেখলাম 10 সঠিক উত্তর দাগানো, বাট তোমরা হচ্ছে একটু ভেরিফাই করে নিতে পারো। আমি গুগল থেকে দেখছি এটা দেওয়া আছে 8, সব জায়গায় 8ই দেওয়া, তাই না? তাহলে তুমি 7 দাগাও। নিচে যৌগগুলোর মধ্যে কোনটির আকৃতি হচ্ছে সমতলীয় হবে, তাই না? সমতলীয়, দেখো বোঝার চেষ্টা করি। মিথেন কি সংকরণ হয় বলতে পারবা? মিথেনে CH4, আমরা হাফের সূত্র অ্যাপ্লাই করলে বুঝতে পারবো এখানে সব জায়গায় সিঙ্গেল বন্ড আছে, সো এটার মধ্যে sp3 সংকরণ আছে, তাই না? sp3 গুলো কি হয়, টেট্রাহেড্রাল, যেটা হচ্ছে ত্রিমাত্রিক গঠন, সমতলীয় হওয়ার কোনো সম্ভাবনাই নাই, এটা বাদ। অ্যাসিটিলিন, তাই না? তার মানে হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটা কি হবে, sp সংকরিত হবে, তাই না? ট্রিপল বন্ড আছে, দুইটা পাই বন্ধন মানে sp সংকরিত কার্বন এখানে বিদ্যমান। তাহলে এটা কি হবে, সরল রৈখিক হবে, মানে একমাত্রিক। সমতলীয় হওয়ার জন্য কি হওয়া দরকার, দ্বিমাত্রিক বা টুরি হওয়া দরকার, তাই না? তাহলে এটা হচ্ছে না। বেনজিন, বেনজিনে দেখো আমাদের কিরকম হয়, এরকম হয় না, রাইট? একান্তর দ্বিবন্ধন, এখানে কি সংকরণ থাকে বলো, sp2। এইটা কিন্তু কি হয়, এইটা একটা সমতলীয় যৌগ হয়, বুঝতে পারছি? তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। আইসোবিউটান না, এখানে সিঙ্গেল বন্ড মানে sp3। টেট্রাক্লোরোইথিলিন, মানে এটা তুমি চিন্তা করতে পারো, এটাও কিন্তু হয় না, বুঝছো? টেট্রাক্লোরোইথিলিন তুমি যদি চিন্তা করো এরকম ভাবে যে এই টেট্রাক্লোরোইথিলিন বলতে পারো, ভাই এখানে তো আমাদের ডাবল বন্ড আছে, তাহলে এটা তো সমতলীয় হওয়া উচিত। বাট চিন্তা করে দেখো যে ক্লোরিন গুলো আছে, এই ক্লোরিন আবার কিন্তু sp3 সংকরিত। হ্যাঁ, যাই হোক, ওগুলো আমাদের টেনশনের কোনো বিষয় না। আমরা কিন্তু বইয়ের মধ্যে সরাসরি বেনজিনের কথাটাই পড়ছিলাম, এটা কি হয়, সমতলীয় যৌগ হয়, রাইট? তাহলে এটাই উত্তর। স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ যদি আমি 4 গুণ বৃদ্ধি করি, তাহলে ঘনত্বের, হ্যাঁ এটা ঘনত্ব লিখছে কেন, ঘনত্বের কি পরিবর্তন হবে? তাহলে আমরা একটু ফর্মুলা লিখি। ঘনত্বের ফর্মুলা কি জানি, D = PM/RT, তাই না? এখানে আমরা কি চিন্তা করতেছি, বাকি সব রাশি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে D এর সাথে P সম্পর্কে কি আসবে, সমানুপাতিক। D যদি তাহলে আমি 4 গুণ বৃদ্ধি করি, তাই না? D যদি 4 গুণ করে ফেলি, P কত গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, রাইট? সো ইট ইজ ইনক্রিজড 4 টাইমস, এটাই আমাদের উত্তর। এখন আমি শিওর তোমরা অনেকে বলতেছো, ভাই 4 গুণ তো হচ্ছে, তাই না? নিচের গুণ তো বাদ দিতে হবে, যত গুণ বৃদ্ধি তত গুণ বোঝার জন্য, তাহলে উত্তর হওয়া উচিত ইনক্রিজ 3 টাইমস, এরকম তো হওয়া উচিত, তাই না? বাট তুমি প্রশ্নটার ভাষাটা একটু পড়ো তো, প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে কিন্তু বলছে 4 গুণ আমরা বৃদ্ধি করলাম, তাই না? তার মানে 4 গুণ বানাই ফেলতেছি প্রশ্ন মতে। যদি এখান থেকে তুমি একই রকম ভাবে ক্যালকুলেট করতে চাও, তাহলে কিরকম আসবে বলো তো? তাহলে দেখো কিরকম আসবে, 4 গুণ বৃদ্ধি, তার মধ্যে নিচে 1 গুণ আছে, তাহলে 4 আর 1 হয় 5 গুণ, তাই না? তাহলে এটা হয়ে যাবে 5 থেকে আসবে কত, 5 সমানুপাতিক, নিজের গুণ বাদ দাও, 4ই কিন্তু আসে, রাইট? তার মানে আমরা কিন্তু খুব সিম্পলি এই জিনিসটাকে কোনো জটিলতা ছাড়াই হচ্ছে আইডেন্টিফাই করে নিলাম। বলতে পারো যে ভাই আমরা তাহলে একটু ওরকম ভাবে চিন্তা করি, ওইটাই তো কারেক্ট জিনিস, তাই না? কথা ঠিক আছে, ওইটাই কারেক্ট। বাট তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো খেয়াল করে দেখো, টিচাররা হচ্ছে আসলে ওই জিনিসটা খুব একটা আমলে নিয়ে প্রশ্ন করে না, বুঝছো? ওই জিনিসটা আসলে খুব একটা কেয়ার করে প্রশ্ন করে না। তাদের কাছে বৃদ্ধি পাইলে তারা হচ্ছে গুণ দেয়, এত গুণ বৃদ্ধি, আর হ্রাস পেলে তারা হচ্ছে গুণ দিয়ে লেখে, এত গুণ হ্রাস, বুঝছো? আমরা যেমন চিন্তা করি যে না এত ভাগ হয়ে যাচ্ছে, তারা এই ভাগ শব্দের উচ্চারণ করে না, তারা কমে গেলে বলে এত গুণ হ্রাস পাচ্ছে, যদিও কথাটা ঠিক না, তাই না? যাই হোক, সো আমরা প্রশ্নের ভাষা পড়ে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে উত্তর হচ্ছে অপশন বি। যদি এখানে কোনো সমস্যা হয় না, তাও আমি তোমাদের বলে দিলাম, তোমরা যেহেতু প্রশ্ন ব্যাংক করতেছো তোমাদের ভালোর জন্য। WHO কর্তৃক পানিতে অনুমোদিত BOD এর ভ্যালু কত আসে? মনে রাখবো BOD এর ভ্যালু হচ্ছে 6 ppm আর COD এর ভ্যালু হচ্ছে 10 ppm। এই দুইটা ভ্যালু একটু মনে রাখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে 6। BOD যেহেতু জানতে চাওয়া হয়েছে, গেল। নিচের কোনটি ডাইপোল মোমেন্ট শূন্য? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, দেখার চেষ্টা করি। বেনজিন 1,4-ডাইঅল, তাই না? বেনজিন 1,4-ডাইঅল, তাহলে দেখো এখানে একটা OH, তার 4 নাম্বার কার্বন হচ্ছে একটা OH, তাই না? এখন মনে হতে পারে যে ভাই আমরা যদি এখানে ভেক্টর ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কার্বন থেকে অক্সিজেনের দিকে এখানে কি হচ্ছে, একটা ভেক্টর কাজ করলো, এখানে একই রকম ভাবে একটা ভেক্টর কাজ করলো, 180 ডিগ্রি কোণে আছে, তাই না? এটা কি হবে, 0 হয়ে যাওয়া উচিত না, বাট এটা কিন্তু 0 হবে না। কারণ কি? কারণ দেখো ভাইয়া,
এই অক্সিজেন কিন্তু sp3 সংকরিত, তাই না? আর এটাও কিন্তু sp3 সংকরিত। তার মানে এটার গঠনটা কিন্তু বেনজিনের সাথে একটা তলে থাকবে না। বেনজিন তো সমতলীয়, একটু আগে দেখলাম, বাট এইগুলা কিন্তু সমতলীয় না, বুঝছো? তার মানে যদি এরকম হয় তারা তল থেকে দুইটাই উপরের দিকে উঠে আসছে, তাই না? তখন কিন্তু ডাইপোল মোমেন্ট আর 0 হবে না। হিসাব করে দেখা যায় এটা ডাইপোল মোমেন্ট কত আসে জানো? 1.4 ডাইঅপ্টার। ওকে, বুঝতে পারলাম কি? এটা কিন্তু উত্তর হবে না। দেখে মনে হচ্ছে উত্তর হবে, বাট আসলে কিন্তু না। পরেরটা দেখার চেষ্টা করি। এখানে কি আছে? ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিন, তাই না? আচ্ছা, আমি যদি ইথিন চিন্তা করি, কি বলছে? ট্রান্স হবে, তাই না? ধরো এখানে একটা ক্লোরিন, তাহলে এখানে একটা ক্লোরিন, রাইট? আর বাকি হাতে আমাদের হাইড্রোজেন। তাহলে এখানে একটু খেয়াল করে দেখি ভাই, ক্লোরিন নিশ্চয়ই কার্বন থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে এখানে ভেক্টর কাজ করলো, এখানে ভেক্টর কাজ করলো, এবং দুইটা হচ্ছে একই তলে আছে। দুইটা কি আছে? একই তলে আছে। তার মানে এখানে 180 ডিগ্রি কোণে কাজ করলো, সো এইটার মিউ কিন্তু কত আসবে? 0 আসবে। তাহলে উত্তর কি হবে বলতো? এটা কিন্তু আমাদের উত্তর আসতেছে যুক্তি মতে। সিস হলে কি উত্তর হবে না? দুইটা এক পাশে চলে আসে, তার মানে একটা নিট মিউ কিন্তু থাকবে, মোমেন্ট কিন্তু থাকবে। 1,1 ডাইক্লোরো ইথেন, না এটাও কিন্তু হয় না। তুমি চিন্তা করে দেখো, ইথেন তো ক্লোরিন দুটো যদি এক পাশে থাকে তাহলে কিন্তু হচ্ছে না। ওকে, 1 ক্লোরো 1 ব্রোমো দুটো আলাদা হয়ে গেছে, তাহলে তো হবেই না। উত্তর হচ্ছে আমাদের অপশন বি। এটা কিন্তু টাফ ছিল, হ্যাঁ, প্রথম ইনস্ট্যান্সে কিন্তু এটাই আমাদের উত্তর মনে হয়। দুইটা উত্তর অনেকের মনে হইতে পারে, সো এটা কিন্তু টাফ ছিল। চলো আগাই। অম্লীয় মাধ্যমে যদি আমি অ্যানিলিনকে ক্লোরিনেশন করি, তাই না? অ্যানিলিন হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক, তাই না? শুধুমাত্র নাইট্রেশন করতে গেলে একটু ভেজাল হয়, মেটা সমাণু তৈরি হয়ে যায়। বাকি সব ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। এখানে ক্লোরিনেশন করলাম মানে ক্লোরো যৌগ তৈরি হবে। অর্থপ্যারা নির্দেশক মানে কি? অর্থ এবং প্যারা ক্লোরো সমাণু তৈরি হবে, রাইট? তাহলে দেখো যে মিক্সচার অফ অর্থ অ্যান্ড প্যারা ক্লোরো অ্যানিলিন। হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে এটাই আমাদের উত্তর। শুধুমাত্র যে একা অর্থ ক্লোরো হবে বা একা প্যারা ক্লোরো হবে এমন কোনো কথা নাই, এটা একটা মিক্সচার তৈরি হবে, প্রায় সমান সমান পরিমাণ তৈরি হচ্ছে। আচ্ছা দেখি পরবর্তীতে কি বলছে। এই যে রিয়াকশনটা দেওয়া আছে এখানে, কোষের ইএমএফ কত? যদি আমরা অপ্রমাণ অবস্থায় যাই, নার্নেসের সমীকরণের মধ্যে চলে যাই, তাহলে অবশ্যই বিক্রিয়াটা লিখে আমাকে সমতাকরণ করতে হবে। চেষ্টা করি দেখো, জিঙ্ক থেকে আমরা কি পাচ্ছি? জিঙ্ক 2+, তাহলে অবভিয়াসলি এখানে দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে, তাই না? একদম অবভিয়াস কথা। সিলভার প্লাস থেকে কি হচ্ছে বলতো? সিলভার, তাই না? সিলভার, তাহলে অবভিয়াসলি আমরা বুঝতেই পারতেছি ভাই ইলেকট্রন সে নিবে। আর যদি আমি সমান করতে চাই তাহলে 2 দিয়ে কিন্তু গুণ করতে হবে, তাই না? আচ্ছা, আর যোগ করার দরকার নাই, আমরা বুঝতেই পারতেছি এখানে কি হবে। আচ্ছা আমি করে দিই, সমস্যা নাই। জিঙ্ক এবং দুইটা সিলভার তৈরি হবে কি? দুইটা আচ্ছা সিরিয়াল বাই লিখি, জিঙ্ক 2+ এবং হচ্ছে দুইটা সিলভার আয়ন। আচ্ছা ঠিক আছে, গেল। এখন আমরা যদি চিন্তা করি যে এখানে ই সেলের মানটা কত আসবে, আসো আমরা দেখি সেটা। ই সেল ইকুয়াল টু ই নট সেল, ফর্মুলা কি? মাইনাস কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলছে এমন কোনো উল্লেখ নাই, তাহলে আমরা 25 ডিগ্রি ধরলাম। আমরা 0.0592 না বলা থাকলে আমরা প্রমাণ কন্ডিশন 25 ডিগ্রি ধরবো, এখানে কিন্তু এসটিপি ধরা যাবে না। তারপর হচ্ছে নিচে কি আমাদের ই দিয়ে ভাগ, তাই না? ই কত? 2 মোল ইলেকট্রনের ট্রান্সফার, 2 মোল ইলেকট্রনের আদান প্রদান হলো আর কি। তার মানে এখানে মানটা হচ্ছে 2, তাই না? তারপর আমাদের কি ছিল? সূত্রের লগ ছিল, তাই না? 2.303 এখানে কিন্তু আমরা ক্যালকুলেট করে ফেলছি। তারপর উৎপাদন আয়ন ডিভাইডেড বাই বিক্রিয়কের আয়ন, তাই না? উৎপাদন আমাদের জিঙ্ক 2+, আর নিচে হচ্ছে বিক্রিয়কে আমাদের সিলভার প্লাস। জিঙ্ক 2+ এর ঘনমাত্রা কত? 0.001, 0.001। আর নিচে হবে কি সিলভার ঘনমাত্রা কত? 0.1, বাট এখানে কিন্তু স্কোয়ার হবে, তাই না? 0.1, বাট এখানে কি হবে? স্কোয়ার হবে। বুঝতে পারলাম? তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করে ফেলি তাহলে কিন্তু উত্তর আমরা পেয়ে যাব। হ্যাঁ, এটা ক্যালকুলেট করে ফেললে আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে, দেখো ই নট সেলের মানও কিন্তু বলা আছে 1.56, তাহলে আমাদের সুবিধাই হলো আমরা এখানে 1.56টা বসাই দিব। ঠিক আছে, আমি তোমাদের দেখাই দেই। এখানে আমরা কত বসাচ্ছি? 1.56। ওকে, তারপর আমরা হিসাব করব। আচ্ছা 1.56 মাইনাস 0.05921 এভাবে নিতে পারো, বাই 2 মাল্টিপ্লাইড বাই লগ 0.001
ডিভাইডেড বাই 0.1 এর স্কোয়ার। ঠিক আছে, এটা কত আসে 1.5896। তাহলে 1.5896 এত ভোল্ট। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু কোনো অপশনের সাথে মিললো না, সো এটা কিন্তু আসলে নো অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো আমরা আগাই। সম্পূর্ণভাবে ডিসচার্জ অবস্থায় লেড অ্যাসিড ব্যাটারির ঋণাত্মক প্লেটের রং কেমন হবে? এটা কারোরই পারার কথা না, একদম বইয়ের ভিতরে ইনফরমেশন, বই খুঁজে কিন্তু পাই না। এটা উত্তর হবে পিওর হোয়াইট। হ্যাঁ, এটা হবে উত্তর। চলো আগাই। কি বলছে? অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার হলে এর তরঙ্গ সংখ্যা কত হবে? আচ্ছা, তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে মেনলি তুমি চিন্তা করো নিউ বার। ওকে, নিউ বারের ফর্মুলা কি ছিল? 1/λ, তাই না? তার মানে এই মানটাকে উল্টা করে দাও, তাহলে তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা, তো অবশ্যই তোমাকে ন্যানোমিটারকে কি করতে হবে? মিটারে কনভার্ট করে ফেলতে হবে, তাই না? তাহলে তোমার উত্তর এখানে বের হয়ে যায়। ঠিক আছে, সো এটা করলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। দেখি কত আসে। দেখো, এটা কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু পার সেন্টিমিটারের কথা বলা হয়েছে, তাই না? এই হিসাবটা করলে কিন্তু পার মিটারে আসবে। বুঝতে পারছি কি? প্রতি মিটারে কতগুলা সেটা আসবে। তার মানে এই যে নিচে যে মিটার নিলাম, সেই মিটারটাকে আমরা কি করব? সেন্টিমিটারে কনভার্ট করে ফেলবো। কিভাবে সেন্টিমিটারে কনভার্ট করে ফেলবো বলো? 10 স্কোয়ার দিয়ে গুণ করে। মানে 10⁻⁻7 নিলেই কিন্তু আসলে কাজটা হয়ে যায়। তার মানে আমরা যদি এখানে চিন্তা করি, তাহলে 1/400 ইন্টু 10⁻⁻7 কত আসে? এটা 2500 আসে, তাই না? 2500, 25000। ওকে, কত এটা? পার সেন্টিমিটার। তাহলে 2.5 10⁻⁴, তাই তো? 2.5 10⁻⁴ এত পার সেন্টিমিটার। দেখি তোদের কোথাও আছে কিনা। এই যে উত্তর হচ্ছে অপশন ই। বুঝতে পারলাম? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আরেকটা মাত্র প্রশ্ন বাকি, সেটা হচ্ছে এই প্রশ্নটা। বোর পরমাণু মডেল অনুযায়ী চতুর্থ শক্তি স্তরে মানে এন এর মান কত? 4। এখানে কৌণিক ভরবেগ কত হবে? সো কৌণিক ভরবেগের ফর্মুলা কি বলো? mvr = nh/2π। এখানে কিন্তু এই ফরম্যাটে অপশনগুলো দেওয়া আছে, তাই না? আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। n এর মানটা 4, সো 4h/2π কাটাকাটি করো, এখানে 2 থাকে, সো 2h/π। এটা হবে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, 2h/π, অপশন ডি। ঠিক আছে, সো এই ছিল ভাই আমাদের রুয়েট প্রিলির প্রশ্নগুলো। রুয়েট রিটেনের প্রশ্নগুলো যদি কারো কাছে থাকে অবশ্যই আমাদের জানাও, আমরা সেটা ইনশাআল্লাহ সলভ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।